বেসরকারি চাকরি হতে আয় হলে কিভাবে আয়কর আইন অনুযায়ী হিসাব পদ্ধতি হবে সেই সম্পর্কে আমরা কিন্তু সরকারি চাকরির হিসাব যেভাবে আছে সেটা কিন্তু আমরা অঙ্কটি করেছিলাম। আজকে আমরা বেসরকারি পদ্ধতি হলে কিভাবে আমরা হিসাবটি করব সেটা আমরা শিখব। ততক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত যদি আমাদের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই বেসরকারি চাকরি হতে আয় হলে কিভাবে হিসাব করতে হয় সেই হিসাব পদ্ধতি আপনি আজকে কিন্তু জেনে যাবেন। তাহলে চলেন আমরা ম্যাথটি শুরু করে দিই। আপনারা খাতাতে তুলবেন না, আপনাদের প্রতি অনুরোধ। তাহলে চলেন আমরা শুরু করি। সেটা হচ্ছিল জনাব জনাব রহিম সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। তাহলে কি হলো, জনাব রহিম সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। এক কথা তো বলেই দেওয়া হয়েছে যে তিনি একজন বেসরকারি চাকরিজীবী। তিনি কোনো কোম্পানিতে হইতে পারেন, তিনি কোনো প্রতিষ্ঠানে হইতে পারেন, যে কোনো জায়গায় তিনি একজন বেসরকারি কি চাকরিজীবী। তাহলে তার কি হলো, তার হচ্ছে হলো 30 জুন 2025 সালের আয় বর্ষের হিসাবাদি দেওয়া হলো। হিসাব বেতন ভাতা দিয়ে বেতন ভাতা হিসাব নিম্নে দেওয়া হলো। তাহলে কি হলো, জনাব রহিম সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। 30 জুন 2025 সালের আয় বর্ষের বেতন ভাতা নিম্নে হিসাবে দেওয়া হলো। তাহলে চলুন আমরা বেতন ভাতাটি লিখি। মূল বেতন হচ্ছিল আমার 7,20,000। মূল বেতন কত আমার? 7,20,000 কমা দিলাম। পরবর্তীতে হলো চিকিৎসা ভাতা। এর পরবর্তীতে আছে তার হচ্ছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা হচ্ছে আমার 25,000 টাকা। 25,000 টাকা চিকিৎসা ভাতা। এর পরবর্তীতে আছে উৎসব ভাতা। উৎসব ভাতা 1,44,000 টাকা হচ্ছিল তার উৎসব ভাতা। এর পরবর্তীতে বাংলা নববর্ষ ভাতা। বাংলা নববর্ষ ভাতা হচ্ছিল 15,000 টাকা। বাংলা নববর্ষ ভাতা 15,000 টাকা। এর পরবর্তীতে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার প্রধান আছে হচ্ছিল 28,000 টাকা। 28,000 টাকা। এবং সর্বশেষ বাড়ি ভাড়া ভাতা পেয়েছে হচ্ছিল 3,60,000 টাকা। এই হচ্ছিল জনাব রহিম সাহেব একজন বেসরকারি চাকরিজীবী 30 জুন 2025 তারিখে তার যে আয় বর্ষের যে হিসাবটি আছে সেই হিসাবটি কিন্তু আপনাদের সাথে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। তিনি কি পেয়েছেন? তিনি পেয়েছেন হচ্ছে হলো মূল বেতন পেয়েছেন, চিকিৎসা ভাতা পেয়েছেন, উৎসব ভাতা পেয়েছেন, বাংলা নববর্ষ ভাতা, ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা প্রদান ভাতা, এরপর বাড়ি ভাড়া ভাতা, এই বিষয়গুলি তিনি পাইছেন। তাহলে আমার হচ্ছিল করণীয় কি? করণীয় হচ্ছিল বা আমরা আমাদের যে প্রশ্নটা আসতে পারে করণীয় হচ্ছিল আমার প্রথমে হচ্ছিল মোট করযোগ্য আয় নির্ণয়। ক নাম্বার হচ্ছিল মোট করযোগ্য আয় নির্ণয়। করযোগ্য আয় নির্ণয়। 2 নাম্বার হচ্ছিল আমার মোট কর দায় নির্ণয়। আমাদের কিন্তু এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে।
এই হচ্ছিল আমাদের উদ্দীপক বা আমাদের প্রশ্নের যে যে ম্যাথলি করার জন্য বা যে আমরা করযোগ্য আয় হিসাব করব বেসরকারি একজন চাকরিজীবী তার বেতন ভাতা থেকে যে আয়টি হবে, শুধুমাত্র তার বেতন ভাতা থেকে যে আয়টি হবে সে সে আয়ের হিসাব কিন্তু আমরা এখানে করতে চলছি। তাহলে এখন দেখেন বেসরকারি একজন কর্মচারী কি পাবে, বেসরকারি একজন কর্মচারী পাবে হচ্ছিল কর রেয়াত। আমরা কিন্তু কিভাবে রেয়াত পাবে, কত রেয়াত পাবে সেই বিষয়গুলি কিন্তু আমরা পড়েছি। তার পরবর্তীতে আজকে আমরা অবশ্যই ম্যাথ যখন করতে আসছি অবশ্যই আপনাদের মনে না থাকলে আবার আমরা করব। তাহলে আমাদের মোট করণীয় দিল কি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে যে কে কত পার্সেন্ট, কে কত টাকা দিল, কে কত টাকা পাইলো, সেইগুলি কিন্তু এখানে দেওয়া আছে। এই যে উল্লেখিত যে টাকা আছে সেই টাকাগুলি আমাদের কি হবে, যেহেতু বেসরকারি খাত তাহলে তার সবগুলি খাত আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের কত হবে, তাহলে আমরা যদি এখানে এই হচ্ছে আপনার প্রশ্ন, তাহলে আমরা এখন যদি উত্তর শুরু করি তাহলে 1 নম্বর আমরা লিখবো হচ্ছিল যে করণীয় দিয়ে, এটা যদি আমি ধরি 1 নং প্রশ্ন, তাহলে আমি লিখবো 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু দুইটি বিষয় আছে, একটা হচ্ছিল ক আর একটা হচ্ছিল খ। তাহলে দুইটা কিন্তু দুই ধরনের নিয়ম। তাহলে আমরা প্রথমটা করা শুরু করি, এর পরবর্তীতে আমরা দ্বিতীয়টি যদি ওইভাবে ওই সাইডে জায়গা পাই তাহলে আমরা ওই সাইডে একসাথে করার চেষ্টা করতেছি। তাহলে পরবর্তীতে আমরা কি লিখবো, আমরা একটু শর্ট করে লিখি, আপনারা হচ্ছে বিস্তারিত লিখবেন। 1 নম্বর হচ্ছে কি মূল বেতন, ক নম্বর মূল বেতন হচ্ছিল তার 7,20,000, 7,20,000। এর পরবর্তীতে উৎসব ভাতা হচ্ছিল আমার 1,44,000। চিকিৎসা ভাতা পাবে হচ্ছিল তিনি, চিকিৎসা ভাতা পাচ্ছে কত, 25,000 লিখলাম 25,000। এর পরবর্তীতে ভবিষ্যৎ তহবিল, আমি শুধু তহবিল দিলাম, ভবিষ্যৎ তহবিল দিতে হবে, যদি নাম লিখতে বা ভুল হবে। ভবিষ্যৎ তহবিল হচ্ছিল আমার, ভবিষ্যৎ তহবিল নিয়োগ করতে দিয়েছিল 28,000। ভবিষ্যৎ তহবিল 28,000। তাহলে আমার গেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে হচ্ছে 1 2 3 4টা। তাহলে আমি আবার এখানে উঠাই ভবিষ্যৎ তহবিল। এরপর আমার হচ্ছে হলো এই নববর্ষ ভাতা, বাংলা নববর্ষ ভাতা পয়সা ছিল 15,000। এরপর হচ্ছিল বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা পাইলো কত, 3,60,000 টাকা। তাহলে আমার হচ্ছিল মোট এই যে বাড়ি ভাড়া বা বাসা ভাড়া যা আছে এগুলি কি করতে হবে, আমার মোট যোগ করতে হবে। তাহলে চলেন আমরা এখানে যোগ করি। যোগ করলে হচ্ছিল প্রথমে হলো 7,20,000 টাকা, 7,20,000 যোগ 1,44,000 যোগ 25,000। এর পরবর্তীতে যোগ 28,000। এর পরবর্তীতে বাংলা নববর্ষ ভাতা 15,000, যোগ করলাম। এর পরবর্তীতে বাড়ি ভাড়া হচ্ছিল 3,60,000। এই হচ্ছিল মোট, তার হচ্ছিল 12,92,000 টাকা। তাহলে আমরা লিখবো কি মোট 12,92,000 টাকা। এটা কিন্তু তার মোট বেতন থেকে আয়, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু তার মোট করযোগ্য আয় না, এটা কিন্তু তার মোট বেতন থেকে আয়। মোট বেতন হতে আয় দাঁড়ালো আমার কত, 12,92,000 টাকা। কিন্তু এখানে কিন্তু তার মোট করযোগ্য আয় আমাদের এখন পর্যন্ত বের করতে পারিনি। তাহলে মোট করযোগ্য আয় বের করার জন্য এখন আমি উপরগুলি মুছে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এগুলি কিন্তু আমাদের মনে থাকবে আশা করি, যেহেতু আরেকভাবে উঠানো আছে তাহলে সেই ক্ষেত্রে মনে থাকবে। তাহলে আমার করণীয় কয়ের ক্ষেত্রে মোট যে করযোগ্য আয় 12,92,000 টাকা, একজন বেসরকারি কর্মকর্তা যদি হন, বেসরকারি কর্মকর্তা বা বেসরকারি চাকরিজীবী যদি হন, তাহলে কিন্তু তিনি কর রেয়াত পাবেন। কর রেয়াত কত পাবেন, সেটা হচ্ছিল 3/1,
একাংশ বা 5 লাখ টাকা পর্যন্ত, সর্বোচ্চ 15 লাখ টাকার হিসাবের মধ্যে আপনার থাকতে হবে। এবং 3/1 তিনি কি পাবেন? কর রেয়াত পাবেন। তাহলে যেহেতু এখানে আমার 12,92,000 টাকা আছেন, তো 12,92,000 টাকার উপরে কি তিনি অবশ্যই কর রেয়াত পাবেন। তাহলে কর রেয়াত, কর এটা কিন্তু আমাদের পরীক্ষার, এটা কিন্তু আমাদের করণীয় না, করযোগ্য আয় বের করার জন্য। তাহলে অবশ্যই তার যে কর রেয়াত পাবেন বা অব্যাহতি পাবেন, সেই ছাড়ের বিষয়টা কিন্তু আমাদের এখানে উঠাতে হবে। কর রেয়াত পাবেন হচ্ছিল 12 লাখ, 12 লাখ সমান সমান হচ্ছিল 12,92,000 এর 3/1 বলতে 3/1 কি পাবেন? তিনি অবশ্যই ছাড় পাবেন। তাহলে যদি আমি 3/1 ছাড় দেই, তাহলে হচ্ছিল ভাগ হচ্ছিল 3 আর গুণ হচ্ছিল 1। তাহলে আমার আসে হচ্ছিল কর রেয়াত বা অব্যাহতি। অব্যাহতি লিখে দেই, অব্যাহতি পাবেন। তাহলে তিনি কত? এটা যদি আমি 12,92,000 টাকার যদি আমি 3 দিয়ে ভাগ দেই এবং 1 দিয়ে গুণ করি, তাহলে আমার আসে হচ্ছে হলো 4,30,666 টাকা। তাহলে যেহেতু 666.66, তাহলে আমি আর 1 টাকা যোগ করে দিব, বলতে আর 50 পয়সা এখানে যোগ করে এখানে যে অব্যাহতি আছে সেটি আমি যোগ করব। তাহলে আমার হবে হচ্ছে 4,30,666, 4,30,666 টাকা। এই টাকাটা কি পাবেন? তিনি ছাড় পাবেন। ছাড় পাবেন। কেন ছাড় পাবেন? আমরা এটা পড়েছিলাম যে যদি কোনো বেসরকারি বা চাকরি হতে আয় থাকে, একমাত্র বেসরকারি চাকরি থেকে আয়, তার অন্য কোনো খাত থেকে আয় নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? যে করদাতা আছেন মিস্টার জনাব রহিম সাহেব, তিনি কিন্তু একটি ছাড় পাবেন, কর অব্যাহতি পাবেন। তাহলে সেটা কত পাবেন? সেটা পাবেন হচ্ছিল 3/1, সেটা 15 লাখ টাকা পর্যন্ত, তিনি 5 লাখ টাকা পর্যন্ত পাবেন। তাহলে কর ছাড় পায় তার হলো কত? 4,30,666 টাকা তিনি ছাড় পাইলেন। তাহলে আমার মোট করযোগ্য আয় কত হলো? 12,92,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো মোট বেতন থেকে আয়, মোট বেতন থেকে আয়, আয় 12,92,000 টাকা মাইনাস 4,30,666 টাকা। তাহলে 12,92,000 টাকা থেকে 4,30,666 টাকা যদি আমি বাদ দেই, তাহলে যেই টাকাটা আমি পাবো সেটাই কি আমার মোট করযোগ্য আয়। তাহলে আমি এখানে লিখবো মোট করযোগ্য আয়, যোগ্য আয় সমান সমান, এখন আমি 12,92,000 টাকা থেকে 12,92,000 টাকা, 12,92,000 টাকা মাইনাস 4,30,666 টাকা। তাহলে আমার থাকে হচ্ছে হলো আমার 8,61,033 টাকা। তাহলে 8,61,333 টাকা। এই যে 8,61,333 টাকা, এটাই কিন্তু আমার মোট করযোগ্য আয়। ঠিক আছে, এটাই আমার কি মোট করযোগ্য আয়। আমার কিন্তু এই মোট করযোগ্য আয়ের উপরে কিন্তু আমার এই খ নম্বর প্রশ্ন মোট কর দায় নির্ণয় করতে হবে। তাহলে এতক্ষণ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন, আপনারা বুঝেন নাই, এরকম কোনো কিছু আছে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে? আমাকে কমেন্টে জানাইতে হবে যে আপনারা এই বিষয়গুলি বুঝি নাই। এটা হচ্ছিল আমরা বেসরকারি যিনি কর্মকর্তা আছেন বা বেসরকারি একজন চাকরিজীবী আছেন, শুধুমাত্র চাকরি থেকে যদি আয় হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আমরা এইভাবে করতে হবে। কি করতে হবে? একজন চাকরিজীবী বেতন খাতে যদি একমাত্র আয় থাকে, তাহলে সেই আয়ের সবগুলি খাত যোগ করতে হবে। যোগ করার পরবর্তীতে যে যোগফল হবে, সেই যোগফলের 5 লাখ টাকা পর্যন্ত তিনি অব্যাহতি পাবেন। তাহলে 5 লাখ টাকা আমার কত হবে? 15 লাখ টাকা পর্যন্ত হবেন। এই 15 লাখ টাকার উপরে গেলে আর হবে না। 15 লাখ টাকা তিনি একজন বেসরকারি কর্মচারী 5 লাখ টাকা পর্যন্তই ছাড় পাবেন। তাহলে এর নিচে যদি হয়, এর নিচে হলে কি হবে? এর নিচে হলে 3/1। 3/1 হিসাব কিভাবে বের করে? এই যে 3 নিচে দিবেন, উপরে 1 দিবেন, তাই 3/1 এখানে যে কয় টাকা হইতো, যদি এই যোগ ফলের করে আমার যদি 10 লাখ টাকা হইতো, 8 লাখ টাকা হইতো, 12 লাখ টাকা হইতো, 13 লাখ টাকা হইতো, 14 লাখ টাকা হইতো, যেই টাকা হইতো সেটা আমি কর রেয়াত পেতাম কত? 3/1। 3/1 পাইলে আমার হিসাবে কত আসে? 12,92,000 টাকা। 3/1 আসলে আমার 4,30,666 টাকা।
এটা হচ্ছে একজন বেসরকারি কর্মকর্তা যিনি আছেন বা চাকরিজীবী আছেন তিনি এখানে অব্যাহতি পাবেন। তাহলে চলেন এই অব্যাহতি হিসাব করার পরবর্তীতে যে মোট বেতন থেকে আয় এক ব্যক্তির আছেন সেই জনাব রহিম সাহেবের মোট আয়ের যে আয় থেকে যে বেতন আয় থেকে 12,92,000 টাকা তিনি যে ছাড়টা পাবেন বা অব্যাহতি পাবেন, সরকারের যেটার উপর ট্যাক্স দিতে হবে না সেটা যে সরকার ছাড় দিয়েছেন সেটা হচ্ছে 4,30,667 টাকা। তাহলে আমরা মোট আয় থেকে 12,92,000 টাকা থেকে 4,30,667 টাকা যদি আমি বাদ দেই তাহলে আমার 8,61,333 টাকা থাকে। এটাই হচ্ছে আমার মোট করযোগ্য আয়। আমার কিন্তু 1 নম্বর প্রশ্নের ক নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল মোট করযোগ্য আয়। তাহলে আপনারা যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলেন। এখন মোট করযোগ্য আয় হলো আমার কত? মোট করযোগ্য আয় হলো আমার 8,61,333 টাকা। এর উপরে আমার কি বের করতে পারছে? মোট করযোগ্য দায় নির্ণয় করো। সরকারকে তিনি কত টাকা দায় দিবেন বা সরকারকে তিনি কত টাকা ট্যাক্স দিবেন। তাহলে আমার 1 নং প্রশ্নের উত্তর খ আমরা অবশ্যই বুঝতে পেরেছি এবং শুরু করবো এখন। তাহলে আমার এই যে এই টাকাগুলি যা আছে এগুলো আমি সবগুলি মুছে দিলাম, খালি আমি রাখলাম হচ্ছিল মোট যে করযোগ্য আয় ছিল সেই মোট করযোগ্য আয় 8,61,333 টাকা। এখানে আমি লিখে 8,61,333 টাকা। এইটার উপরে আমরা হচ্ছিল করযোগ্য যে দায় আছে সে দায়টা বের করব। তাহলে আমার 1 নং প্রশ্নের উত্তর হচ্ছিল খ। 1 নং প্রশ্নের উত্তর খ হবে আমার উত্তর। কথা আমার বের করতে কি বলছে? মোট বের করতে বলছে মোট করযোগ্য দায়। তাহলে আমি মোট করযোগ্য দায় বের করবো কত? 8,61,000। তাহলে এখানে আমরা করযোগ্য যে স্ল্যাব আছে সেই স্ল্যাব আমরা কোনটা ধরবো? আমরা কি আমাদের হিসাব বের করতে হবে তার আয় বর্ষ কত? তার আয় বর্ষ শেষ হয়েছে কত? 30শে জুন 2026। এই 30শে জুন 2026 যদি শেষ হয় তাহলে তার কর বর্ষ, এটা কিন্তু তার আয় বর্ষ, তাহলে তার কর বর্ষ হবে কত? কর বর্ষ হচ্ছিল 2025-2026। এটা কিন্তু তার কর বর্ষ। এই কর বর্ষের স্ল্যাব অনুযায়ী আপনার হিসাবটা করতে হবে কর দায় কত। যদি এই স্ল্যাব অনুযায়ী আপনি হিসাব না করেন তাহলে কিন্তু আপনার অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে। কেন আমরা হিসাবটা করলাম দেখেন, কর বর্ষটা কিভাবে আসলো? কর বর্ষটা হচ্ছে যেহেতু 30শে জুন যেহেতু 2025 সালে তার আয় বর্ষ শেষ, এই পুরো বছরে তিনি আয় করছেন এই যে 8,61,333 টাকা ছাড়টা দেওয়ার পরে হিসাবের পরে। তাহলে যদি এটা তার আয় বর্ষ হয় তাহলে কর বর্ষ তার কি হবে? পরের বছর। তাহলে 25 এবং 26 তার হচ্ছে কর বর্ষ। তাহলে চলেন আমরা কর বর্ষ অনুযায়ী হিসাব করি। তাহলে যেহেতু জনাব রহিম সাহেব একজন পুরুষ মানুষের কর অব্যাহতি আরো কত পাবেন? 3,50,000 টাকা আরো তিনি কি পাবেন? কর ছাড় পাবেন। এই টাকা পর্যন্ত তার কর দিতে হবে না। তাহলে আমরা শুরু করি। 3,50,000 টাকা 50,000 গুণ হচ্ছিল 0% সমান হচ্ছিল কিছুই নাই। এটার মধ্যে তিনি কোনো কর দিবেন না। পরবর্তী 1 লাখ টাকার উপরে দিবেন হচ্ছিল 5%। পরবর্তী 1 লাখ টাকা 5% দিলে হয় হচ্ছিল আমার 5% হচ্ছিল 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে পরবর্তীতে যদি আমার ওখানে কত 8 লাখ টাকা, তাহলে আমার হলো কত 3 আর 1 4 লাখ, 4,50,000। তাহলে আমি পরবর্তীতে আবার দিব হচ্ছিল 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকার উপরে আমার দিতে হবে হচ্ছিল 4 লাখ টাকার উপরে আমার দিতে হবে 10%। 10% দিলে আসে হচ্ছিল আমার 40,000 টাকা। দিলাম আমি 40,000 টাকা। এর পরবর্তীতে আমার হলো কত 4 লাখ আর 1 লাখ 5 লাখ 8,50,000। তাহলে আমার এখানে থাকে কত 61,333। তাহলে আমার এখানে হিসাবে আসছে কত 4 লাখ 5 লাখ 8,50,000। তাহলে হচ্ছিল আমার 8,61,333 টাকা মাইনাস হচ্ছিল আমার 8,50,000 টাকা। তাহলে আমার থাকে হলো 11,333 টাকা। তাহলে আমি 11,333 টাকার উপরে বাকি অবশিষ্ট যে টাকাটা থাকে 11,333 টাকার উপরে আমি দিব হচ্ছিল 15%। 15% দিলে আমার আসে কত গুণ হচ্ছিল 15% আসে হলো 1,699.95। তো 1,600 যেহেতু তাহলে আমরা এখানে সরাসরি দিয়ে দিই 5 পয়সা কম আছে। তাহলে আমরা এখানে ধরে দিই হচ্ছিল 1700 টাকা। এই হচ্ছিল 1700 টাকা তার 17,000 না 1700 হইব। এখানে আর শূন্য কম হইব
1700 টাকা। এই হচ্ছিল তার যে আয়ের উপর কর দায় নির্ণয় করতে হবে সেটা। এখন আমরা এটা যোগ করব। তাহলে মোট কর দায়, মোট কর দায়, মোট কর দায় কত হইব? তাহলে আমরা আবার যোগ করি। 40,000, 5,000, 45,000, 46,000, 46,700। তাহলে 46,700 টাকা হলো তার মোট করযোগ্য আয়ের যে দায় আছে, কর দায় সেটা। তাহলে আমরা এখানে কি দিব? মোট কর দায়, মোট কর দায় সমান সমান 46,700 টাকা। এই হলো তার মোট করযোগ্য আয় হলো 8,61,333 টাকা। আর এই খ নম্বর উত্তর হচ্ছিল তার মোট কর দায় নির্ণয়ের ক্ষেত্রে আমার হচ্ছিল এই হচ্ছিল তার 46,700 টাকা। এই হচ্ছিল আজকের যে প্রশ্নটি ছিল। মিস্টার রহিম সাহেব, জনাব রহিম সাহেব একজন বেসরকারি চাকরিজীবী। 30 জুন 2025 সালে তার যে আয়ের বিবরণী আছে, বেতন খাত থেকে তিনি যে আয় পেয়েছিলেন সেই খাত থেকে যে বিবরণী আছে সেটি, তিনি কি খাত থেকে পেয়েছিলেন? তিনি মোট বেতন পেয়েছিলেন, তিনি উৎসব বাংলা নববর্ষ ভাতা পেয়েছিলেন, চিকিৎসা ভাতা পেয়েছিলেন, বাড়ি ভাড়া ভাতা পেয়েছিলেন, ভবিষ্যৎ তহবিলের জন্য নিয়োগকর্তা থেকে তিনি যেটি আছে সেই আয়গুলি পেয়েছিলেন। এর পরবর্তীতে হচ্ছিল তিনি ভবিষ্যৎ তহবিল, বাড়ি ভাড়া, উৎসব ভাতা পেয়েছিলেন। এই বিষয়গুলি মিলিয়ে কি হয়েছিল? একজন বেসরকারি কর্মকর্তা সবকিছু যোগ হবে বেতন খাত থেকে, তিনি ওই চাকরি থেকে যেই কয় টাকা আয় হবো তার সবগুলি কিন্তু যুক্ত হবে। যোগ করার পরবর্তীতে তিনি পাবেন অব্যাহতি। অব্যাহতি কত পাবেন? অব্যাহতি পাবেন 3-এর একাংশ। 3-এর একাংশ কিভাবে হিসাব করে সেটা, সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। তাহলে 5 লাখ টাকা 15 লাখ টাকা পর্যন্ত হয়। 15 লাখ টাকা পর্যন্ত হয়ে গেলে আপনাদের সরাসরি 15 লাখ টাকা হলে 5 লাখ টাকা দিয়ে দিলেন। কিন্তু এছাড়া যদি নিচে হয় তাহলে 3-এর একাংশ হিসাব কিভাবে বের করতে হয় সেটাও এটাতে কিন্তু আমি অঙ্কটাতে দেখানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমার অব্যাহতি বাদ দেওয়ানোর পরবর্তীতে যে টাকা থাকে, মোট যে আয়, মোট আয় থেকে, মোট বেতন থেকে আয় যে আছে তা থেকে আমার যদি এই অব্যাহতি বাদ দেওয়া হয় তাহলে তার থাকবে হলো মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় থেকে যদি আমি এই যে হিসাবটা বাদ দেই বা এই হিসাবটা যদি কর স্ল্যাব অনুযায়ী হিসাব করি তাহলে যেটা হবে সেটাই আমার হচ্ছিল মোট কর দায় নির্ণয় করা হবে। আশা করি আপনারা এই অঙ্কটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা কেউ না বুঝতে পারেন বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানানোর জন্য অনুরোধ থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ।